আলোচনার জন্য আবারও আমরা চলে যাব হুমায়ুন রশিদের কাছে। হুমায়ুন রশিদ, আমরা প্রতিবেদনে ব্যাংক খাতে নানা অনিয়মের চিত্র দেখলাম। শুরুতেই যে প্রশ্নটি আমি আপনার কাছ থেকে করতে চাই সেটি হচ্ছে, অনিয়মের কারণে ডজন খানেক ব্যাংক কর্মকর্তার ব্যাংক পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অথচ কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি আসলে কি বার্তা দিচ্ছে, নেতিবাচক কোনো বার্তা দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন, এটা কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট, এই রাজনৈতিক কমিটমেন্ট থেকে জিনিসটা সূত্রপাত। এই ব্যাংক কর্মকর্তারা কিন্তু ফলো করেছে বাংলাদেশের ব্যাংকের কালচার, নিয়ম নীতি, অতীতেও করেছে, বর্তমানও করছে এবং ভবিষ্যতে তাই করবে। এখানে রেগুলেটরি বডিজ হিসেবে বাংলাদেশ ব্যাংকের রোল অনেক স্ট্রং হওয়া দরকার। অতীতে সেই স্ট্রং ছিল না থাকাতে ব্যাংকের যে ব্যবস্থা একবারে ভেঙে পড়েছিল। ভেঙে যাওয়াতে অনেক টাকা পাচার হয়েছে, অনেক টাকা অবৈধভাবে বিনিয়োগ হয়েছে। বিনিয়োগ ঠিক না, এটা বেরিয়ে গেছে ব্যাংক খাত থেকে। এর ফলে যে আসল বিনিয়োগ বাড়ে নাই, আসল বিনিয়োগ না বাড়াতে আসল কর্মসংস্থান হয় নাই। এই চেইন এফেক্ট গুলা কিন্তু আমরা এখন দেখছি, এবং আগামীতে যদি না দেখতে চাই তাহলে আমাদের ব্যাংকের সিস্টেমটা, বিশেষ করে ব্যাংকিং সিস্টেমটা ঢালাওভাবে সাজাতে হবে। ঢালাওভাবে সাজানোর মানে এই না যারা বিনিয়োগ করেছেন কিংবা করবেন তাদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া যায়, তারা কিন্তু কোনোভাবে শাস্তি পাওয়ার যোগ্য না। তাহলে যোগ্য কারা? যারা ব্যাংকের কন্ট্রোলে ছিলেন, যারা ব্যাংকিং করেছেন, যারা ব্যাংক রেগুলেট করেছেন, তারা। বিনিয়োগকারীরা কিন্তু কর্মসংস্থান করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের অর্থনীতি আজকে এই পর্যায়ে এসেছে। জনাব রশিদ, আমি এখানে একটু আপনার সঙ্গে যোগ করতে চাই। 50 বছর 53 বছরের ইতিহাস যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কতখানি এগিয়ে গেছে। আজকে গত কোয়ার্টারে লুটপাটের অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কিনা আপনার কাছে কি মনে হয়? জনাব রশিদ, ব্যাংক মালিকদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদেরও বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? এটা বিবেচনা সাপেক্ষ। আমি ঢালাভাবে বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারবো, যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদের একটা শাস্তি হওয়া উচিত। কারণ হচ্ছে যে ভবিষ্যতে যাতে এই ব্যাংকিং সেক্টরটা আর কেউ ছিনিমিনি খেলা না করতে পারে, ইভেন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, ইভেন ব্যাংকের পরিচালনা পর্ষদের যারা সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের যারা রেগুলেট করেন, তারা। এটা কিন্তু চেইন ভাবে আসতে হবে, একজন না। শুধু ব্যাংক কর্মকর্তা উনি অর্ডার ফলো করেছেন, অর্ডারটা কে দিয়েছেন অন দ্য ব্যাংক, তার উপরে কে অর্ডারটা দিয়েছেন, এটাও কিন্তু একটা বিবেচনার ব্যাপার। ফলে ব্যাংক কর্মকর্তাকে শুধু শাস্তি দিলে হবে না, এই পুরো চেইনটাকে ভাঙার যে প্রসেস, এটাকে অ্যাড্রেস করতে হবে। এই প্রসেসটা যদি না ভাঙা যায় তাহলে আগামীতেও এই সেম সমস্যাটা আমরা এক্সপেরিয়েন্স করবো বলে আমার বিশ্বাস। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিতে গেলেই ব্যাংক গভর্নর অস্থিরতার আশঙ্কা করছেন, আপনার আসলে কি মনে হয়? শোনেন, আজকে কি আমরা কি খুব স্বস্তিতে আছি? আমি বলবো যে স্বস্তিতে নাই। কেন নাই? আজকে আমাদের আমাদের যে কনফিডেন্স অন ইনভেস্টমেন্টস, এটাকে আমাদের বাড়াবার জন্য সরকারকে অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট হয়েছে, সবচাইতে বেশি রপ্তানি হয়, সবচেয়ে বেশি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আরএনজি, গার্মেন্ট সেক্টর। আজকে এই সেক্টরটা একটা অস্থিরতার মধ্যে অবস্থান করছে। এক দল গেছে, আরেক দল আসছে। এরকম যদি অস্থিরতা থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু ভবিষ্যতে, কিংবা যারা এই গার্মেন্টস ক্রেতা, তারাও কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবে। আগে কনফিডেন্স বিল্ড করার জন্য সরকারকে কঠোর হাতে এই জায়গাতে হাত দিতে হবে। সরকার যদি হাত না দেয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে না, তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য কর্মসংস্থান হবে না। জনাব রশিদ, এই যে ব্যাংক খাতের যে অস্থিরতা, এই অবস্থায় আপনারা কি বিনিয়োগের সুযোগ পাচ্ছেন? আমরা আশাবাদী। আমি আশাবাদী 2025 সালে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো ব্যাংকে। আপনার আগামীতে বিনিয়োগ করার জন্য যে ইয়েটা যা আসবে, পরিস্থিতি যেটা আসবে,
আমার কাছে মনে হয় খুবই ভালো। কেন কেন ভালো? আমাদের দেশে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য আসে। বাংলাদেশে যে ধরনের শিল্প, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসা উচিত, সেসব ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের ইয়াং ওয়ার্কার দরকার হয়। শিপ বিল্ডিং বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, কিংবা আপনি আপনি যে কোনো সেলাই বিষয়ক শিল্পের কথা বলেন। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে অতীতে আমাদের কোভিড গেছে, এরপরে গেছে গ্লোবাল সাপ্লাই চেনের চ্যালেঞ্জ। আমাদের এখন ডলারের যে ভ্যারিয়েবল, যে ফিগার্স, যে নাম্বারস, যেটা যাচ্ছে, যে চ্যালেঞ্জ যাচ্ছে। জনাব রশিদ, এখানে একটু আমি যোগ করতে চাই যে বাংলাদেশের ক্রেডিট রেটিং এর আসলে উন্নয়নের কোনো সুযোগ আছে কিনা, না আপনারা কি দেখছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমরা আশা ছাড়তে চাই না, এটা হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমরা যারা বিনিয়োগকারী তাদের দায়িত্ব, আমাদের সাথে সাথে ব্যাংকিং সেক্টরকে দায়িত্ব। এই চ্যালেঞ্জিং সময় ব্যাংকে এগিয়ে আসতে হবে, ব্যাংকে আরো বেশি বিনিয়োগের জন্য আরো বেশি ছাড় দিতে হবে প্রয়োজন বলে। কারণ হচ্ছে এদেশের প্রচুর লোক আছে যারা শিল্প উদ্যোক্তা, এবং যারা ইয়াং জেনারেশন, তারা উদ্যোক্তা হতে চায়। ব্যাংক যদি টাইট অবস্থা এখন থাকে, ব্যাংকের রেগুলেশন যদি আরো বেশি টাইটেন হয়, তাহলে কিন্তু এই ভবিষ্যতের প্রজন্ম বিনিয়োগ করার জন্য আসবে না। আর যদি না আসে, তাহলে তো আমাদের কর্মসংস্থান হবে না। আজকে যে লোকটা কাজ খুঁজছে, আগামীতে সেই বিনিয়োগ করবে। ফলে ব্যাংকিং সেক্টরকে আরো সুন্দরভাবে, ঢালাওভাবে সাজিয়ে আমাদের যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ক্রেডিট রেটিং অবশ্যই ক্রমান্বয়ে বাড়বে। আপনি যেমনটা বললেন, আমি সেই সূত্র ধরে বলতে চাই যে বাস্তবে আসলে বৈদেশিক যে বিনিয়োগ, সেটি বাস্তবায়নে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে বা আকর্ষণে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং এই উদ্যোগগুলো কতগুলো বাস্তবসম্মত। আমি যদি অতীতটা দেখি, অতীতটা খুব যে একটা ভালো ছিল তা না। কেন? অতীতে যারা বসতেন, ধরেন বাংলাদেশে যে বিনিয়োগ বোর্ড আছে, ওখানে যারা বসতেন তারা সরকারি কর্মকর্তা, এবং তারা ট্র্যাডিশনাল ওয়েতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন। বাংলাদেশের রাইট ফিগার্সটা ওনারা মার্কেটিং করতে পারেন নাই। আজকে যিনি বসছেন বিনিয়োগ বোর্ডে, উনি প্রাইভেট সেক্টরে মানে সবকিছু বোঝেন, এবং ব্যাংকিং সেক্টরটাকে উনি বোঝেন। ফলে বাংলাদেশকে কিভাবে মাইলেজ আনতে হবে, যেটা কনফিডেন্স দিবে বিনিয়োগকারীদের, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের। স্থানীয় বিনিয়োগকারীদেরও কিন্তু কনফিডেন্স দরকার, শুধু বিদেশি না। এই বিনিয়োগকারীদের যদি কনফিডেন্স আনতে হয়, তাহলে বাংলাদেশে যে রেগুলেটরি রিকোয়ারমেন্টস, রিফরমেশনস দরকার আছে, সেই আচ্ছা, এই জিনিসটাকে যে অ্যাড্রেস করা ঋণ খুবই সময়। খেলাপিদের কথা আপনি বললেন, তাদের আসলে কতটা যদি শাস্তি দেওয়া উচিত এবং কতটা দেয়া হচ্ছে, তারা সুযোগই বা কতটা পাচ্ছে, মানে ঋণ যারা পরিশোধ করছে তাদের থেকে তারা কি বেশি সুযোগ পাচ্ছে? যারা ঋণ পরিশোধ করছে তারাও খুব একটা সুযোগ পাচ্ছে না। না, ব্যাংকিং সেক্টরটা পুরা, ব্যাংকের কাছে অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না। অনেক ব্যাংক আছে যারা খুব কঠিন অবস্থায় আছে, তারা আর ফাইন্যান্সিং করার মতন জায়গায় নাই। যদি এখন ফাইন্যান্সিং করে, কারণ অনেক বিনিয়োগকারী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে। বিশেষ করে ডলারে, তারপরে ছিল গ্লোবাল সাপ্লাই চেনের চ্যালেঞ্জ, তার আগে ছিল কোভিড। এই তিনটা এফেক্ট নিয়ে তারা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জের মুখে আছে। এটা সরকারকে বুঝতে হবে, এটা ব্যাংককে বুঝতে হবে, নতুন করে বিনিয়োগ, নতুন করে পুঁজি দিতে হবে এইসব বিনিয়োগকারীদের। কেন? কারণ হচ্ছে এরা তো কর্মসংস্থান করেছে, এদের তো মেশিন আছে, এদের তো বাজার আছে। নাইটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল নতুন করে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাংকে এই লোনগুলো আবার ফেরত যাবে, এবং ক্রমান্বয়ে ব্যাংক তাদের টাকা ফেরত পাবে। এই সুযোগটাকে, এই অ্যানালাইসিসটুকু ব্যাংক করতে হবে। তাহলে কিন্তু আমরা এই ঋণগ্রস্ত ব্যবসায়ী কমিউনিটি, জনাব রশিদ, আমরা শেষ করব, আলোচনা শেষ পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এখন আমদানি রপ্তানিতে ডলারের সরবরাহ স্বাভাবিকভাবে পাচ্ছেন কিনা? ডলারের আমদানিতে, এক্সপোর্টে, আর্নিং এ ডলার কিন্তু আছে আমাদের কাছে, কিন্তু আমরা যখন ইম্পোর্ট সেটেলমেন্টে যখন যাচ্ছি, তখন কিন্তু উচ্চ দামে আমাদেরকে ডলার কিনতে হচ্ছে। কেন? এই লাভটা ব্যাংক করছে। কেন? এটাকে কেন রেগুলেটরি বডি শক্ত হাতে ধরছে না? কেন? আমাদেরকে এইসব প্রশ্ন আমি তুলে ধরলাম আপনাদের সামনে।
আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা ব্যাংক, যারা ব্যাংক বড় ব্যাংক আছে, তারা কিন্তু অত্যন্ত উচ্চ মুনাফা করছে। কি দিয়ে করছে? তাদের আয়ের উৎসটা কি? এই ডলার, এই ঋণের টাকা। তারা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে না, না দিয়ে তারা কিন্তু জনাব হুমায়ুন রশিদ, profit আমরা তাদের ব্যালেন্স আলোচনার শিটে একেবারেই শেষ ঢুকাচ্ছে। পর্যায়ে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB সাবেক সভাপতি হুমায়ুন রশিদের সঙ্গে।